হ্যালো অর্জুন। আহ সবাইকে শুভ সকাল। তোমাদের কি আর ওখানে আসবে না নাকি? স্কুতে আসছো? জি স্যার। আহ, রাফসান আসে নাই? আজাদ? মাইক মনে হয় ঠিক নাই আজাদের। আচ্ছা, আজ কিছুজন আসুক তারপরে শুরু করি। ওকে, আজকে শুরু করা যাক। আমরা বলছিলাম যে পয়েন্টার দিয়ে শুরু করব। মানে পয়েন্টার, কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স, এই দুইটা শিখবো। এটাই শেষ টপিকস। তো এই দুটো শিখতে গেলে আমাদেরকে অবশ্যই পয়েন্টটা শিখতে হবে। আর রিকারশন কালকে যতটুকু করেছিলাম, আর আজকে দেখে আর কিছু দেখানো যায় কিনা, তারপরে একটু রিকল করে দিবেন, কাল বলতে পরশু দিন। ওকে। আচ্ছা, তো পয়েন্টারের ইন্ট্রোডাকশন, ভেরিয়েবল, মেমোরি, এগুলো দেখবো। আর ইন্ট্রোডাকশন, এই তিনটা জিনিস দেখবো। আর 4 নম্বর আর 5 নম্বর এটা করতে হবে না তোমাদের, মানে লাগবে না। আচ্ছা, pointer is a variable that holds the memory address of another object than the variable. Actually, কোনো একটা পয়েন্টার হচ্ছে অন্য আর একটা ভেরিয়েবলের অ্যাড্রেস বহন করে, ঠিক আছে? If a variable contains key, called key contains the address of another variable called key, then key is said to point to key. Actually, উদাহরণ দিয়ে বুঝাইলে তারপরে বুঝবা। উদাহরণ দিয়ে আসি। আচ্ছা, পয়েন্টার এভাবে ডিক্লেয়ার করতে হয়। পি, ঠিক আছে? আর একটা ভেরিয়েবল কিউ। তো কি অ্যাকচুয়ালি কিউর অ্যাড্রেস বহন করে? এখন বলো তো কিউর অ্যাড্রেস কি? কে বলতে পারবে কিউর অ্যাড্রেসটা কি? So ampersand of Q. হ্যাঁ, অ্যাম্পারসেন্ড অফ কিউ। তাহলে পি যদি এরকম লিখি, ইকুয়ালস টু অ্যাম্পারসেন্ড অফ কিউ। এখন মনে করো কিউ এর মান কিউ ইকুয়ালস টু 10 ইন্টু পার্সেন্টেজ স্টার পি। আচ্ছা, দুটো লাইন ভালো করে লিখে দেই। এক হচ্ছে পি যদি বলি ইন্টিজার, এভাবে ডিক্লেয়ার করতে হয়। পয়েন্টার এভাবে ডিক্লেয়ার করতে হয়। তাহলে পি, পি হলো
address string the value that এই লাইনটা ভালো করে বুঝতে হবে যে যদি আমি ইন্টিজার অ্যাস্টেরিক পি এটা ডিক্লেয়ার করি তাহলে পি হচ্ছে কোনো একটা ভেরিয়েবলের অ্যাড্রেস বহন করবে এবং অ্যাস্টেরিক পি হচ্ছে ওই ভেরিয়েবলের অ্যাড্রেসে যে ভ্যালুটা থাকে সেটাই হচ্ছে পয়েন্টার পি। এটা বুঝতে পারছো? নাবিলা তাবাচ্চুন, পিয়াম, জি স্যার। ওকে পিয়াম সাইড। অ্যাকচুয়ালি যে ইন্টিজার অ্যাস্টেরিক পি এটা হচ্ছে পয়েন্টার পি আর কিউ হচ্ছে তোমার নর্মাল ভ্যালু, ঠিক আছে, একই লাইনে ডিক্লেয়ার করা যায়। এখন এর আউটপুটটা কি হবে বলো তো? স্যার 10 হবে। 10 হবে। কেন হবে? কারণ হচ্ছে দেখো 10 আসছে, 10 আসছে। তো কেন হবে? কারণ হচ্ছে তো আমি বলছি কি অ্যাস্টেরিক পি, পি হচ্ছে অ্যাড্রেস, তাহলে কিসের অ্যাড্রেস করছে? কিউ এর অ্যাড্রেস বহন করছে। এইভাবে অ্যাড্রেসটা অ্যাসাইন করতে হয়। পি ইজ ইকুয়ালস টু কিউ আর পি asterisk is the value of that address। তাহলে কিউ এর মধ্যে 10 আছে, তাহলে asterisk p যদি আমি মানে প্রিন্ট করি তাহলে কিউ এর মধ্যে যার অ্যাড্রেস আছে তার ভ্যালু হচ্ছে এটা। তার মানে পি এর মধ্যে কিউ এর অ্যাড্রেস আছে আর asterisk p হইলো ওই কিউ এর ভ্যালুটা মানে 10, তাহলে এখানে 10। ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে অ্যাড্রেসটা কি। এখানে দুইটা জিনিস বুঝতে হবে, অ্যাড্রেস আর অ্যাড্রেসের মধ্যে থাকা ভ্যালু। এই দুটো জিনিস বুঝলে পয়েন্টার মোটামুটি ক্লিয়ার। আর পয়েন্টার ভেরিয়েবল যেটা করে, পয়েন্টার ভেরিয়েবল শুধুমাত্র অ্যাড্রেস বহন করতে পারে, ওই কোনো ভ্যালু বহন করতে পারে না, জাস্ট লিঙ্ক। ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার? এটুকু বুঝছি, এই প্রোগ্রামটুকু বুঝছি। জি স্যার। আচ্ছা, এখন আমরা আচ্ছা এবার আমরা পয়েন্টার বুঝি। আচ্ছা, মেমোরির ব্যাপারটা এরকম, আমরা কখনো মেমোরি দেখি নাই, এটা চিন্তা করে নিতে হয়। আমাদের সব কাজ র্যাম থেকে হয়। মনে করো র্যাম এটা একটা কি বলবো, মানে এটা অ্যাকচুয়াল না, এটা একটা ইমাজিনারি মেমোরি। ঠিক আছে? ইমাজিনারি মেমোরি। তো এরকম থাকে প্রত্যেকটা বাইট, এটা একটা বাইট, এটা একটা বাইট, এটা একটা বাইট, এটা একটা বাইট, 1024 একটা বাইট, 1025 একটা বাইট, 1026 একটা বাইট, এরকম বাইট। ঠিক আছে? সো এটার ভ্যালু এখনো আননোন। সব 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 মেমোরি কিছু না কিছু ভ্যালু ধারণ করে। এখন মনে করো যে ক্যারেক্টার কিউ, ক্যারেক্টার কত বাইট জায়গা নেয় বলো তো? স্যার 1 বাইট। 1 বাইট জায়গা নেয়। তো ক্যারেক্টার 1 বাইট জায়গা নেয়, মনে করো ক্যারেক্টার কিউ, তাহলে ভেরিয়েবল যদি কিউ হয় মনে করো এখানেই 1 বাইট জায়গা নেয়। এবার ইন্টিজারে কত বাইট জায়গা নেয়? 4। 4। দেখো 1 2 3 4, 4 বাইট ধরে এই ইন্টিজার এ। এবার যদি কিউ ইজ ইকুয়ালস টু এ লিখি, মানে এ তো একটা বাইট, ঠিক আছে, তো ভ্যালু মনে করো এখানে এ চলে আসলো। তার মানে আমরা মোটামুটি আর কি মানে বোঝানোর ট্রাই করছি যে একটা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবলের মধ্যে একটা ক্যারেক্টার টাইপের মানে ক্যারেক্টার কনস্ট্যান্ট
ডিক্লেয়ার করলে কেমন টাইপের ব্যাপার হয় চিত্র অনুযায়ী। আর এ হচ্ছে 108, তো এই 4 বাইট মিলে 108 আর কি থাকবে। এটা 1010 তে থাকে এবং শেষের দিক থেকে প্রথম বিটের দিকে চলে আসে। এখন জেনারেল ফর্ম হচ্ছে যে টাইপ, তারপরে হচ্ছে স্টার স্টার, তারপরে ভেরিয়েবল নাম। এটা হচ্ছে মোটামুটি পয়েন্টার এভাবে ডিক্লেয়ার করা হয়। তো তোমরা যখন উইন্ডোজ ইউজ করো, উইন্ডোজে দেখবা যে ওটা কি ছিল, রাইট ক্লিক করে তোমার হচ্ছে শর্টকাট লিঙ্ক তৈরি করছো তোমরা, কেউ তৈরি করছো শর্টকাট লিঙ্ক? রাইট ক্লিক করে শর্টকাট লিঙ্ক বা সেন্ড শর্টকাট টু ডেস্কটপ, এটা করছো? কেউ করো নাই? পিয়াম করো নাই? জি স্যার, করছি। আচ্ছা আচ্ছা, ওইটাই অ্যাকচুয়ালি হচ্ছে পয়েন্টার, বুঝছো? দেখবা ওটা 1 কিলোবাইট জায়গা নেই, ঠিক আছে? 1 কিলোবাইট জায়গায় 1 কিলোবাইটের মধ্যে শুধুমাত্র অ্যাড্রেস থাকে, ঠিক আছে? কিন্তু মনে করো কোনো মুভি রাইট ক্লিক করে শর্টকাট টু এই টু দ্য ডেস্কটপে ওই মুভির আইকন চলে যায় আর নিচে একটা শর্টকাট চিহ্ন চলে যায়, বাট মুভিটা কিন্তু 1 জিবি, ঠিক আছে? তাহলে 1 জিবির প্রথম যে বাইটটা সেটা অ্যাকচুয়ালি নির্দেশ করে হচ্ছে এই পয়েন্টার ভেরিয়েবল বা অ্যাড্রেস। আচ্ছা, এক্সাম্পল এটা আমি আগেই লিখে ফেলছি, ইন্টিজার পি। আবার একটু মেমোরিতে আসি, ব্যাপারটা কেমন হয়। আচ্ছা, ক্যারেক্টার কিউ 1 বাইট জায়গা নিল, ক্যারেক্টার অ্যাস্টারিক পি এটাও 1 বাইট জায়গা নিল। আচ্ছা, কিউ ইজ ইকুয়ালস টু এ, তাহলে কিউ এর মধ্যে এ চলে গেল, পি ইজ ইকুয়ালস টু কিউ হলো এন কিউ, মানে পি এর মধ্যে কিউ এর যে অ্যাড্রেস সেটা দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? পি কিন্তু একটা আহ কি বলবো, পয়েন্টার টাইপ ভেরিয়েবল। তো পয়েন্টার টাইপ ভেরিয়েবল আমরা জানি কোনো ভ্যালু হোল্ড করে না, পয়েন্টার টাইপ ভেরিয়েবল শুধুমাত্র অ্যাড্রেস হোল্ড করে। সো কিউ এর অ্যাড্রেসটা কত বলো তো, এখানে কিউ এর অ্যাড্রেস কত? So 1024. 1024। সো 1024টা জাস্ট ওই যে 1025 হচ্ছে পি এর অ্যাড্রেস, সো পি এর অ্যাড্রেসের মধ্যে জাস্ট আর একটা অ্যাড্রেস রাখবো। ঠিক আছে, ব্যাপারটা বুঝাতে পারলাম? এখন যদি অ্যাস্টেরিক পি যদি আমি করি অ্যাস্টেরিক পি, তাহলে 124-এর মধ্যে যে ভ্যালু আছে সেটা প্রিন্ট করবে। 124-এর মধ্যে ভ্যালু আছে কোনটা? এ। 124-এর মধ্যে এ আছে, সো অ্যাস্টেরিক পি যদি আমি প্রিন্ট করি তাহলে এ প্রিন্ট হবে। এটা হচ্ছে সিম্পল মেমোরি। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি যেটা আমি একটু আগে দেখালাম। ইন্টিজার পি অ্যাস্টেরিক পি কিউ, কিউ এর মান 199, পি এর মধ্যে কিউ এর অ্যাড্রেস গেল। আচ্ছা, ভ্যালু অফ অ্যাস্টেরিক পি আর ভ্যালু অফ পি, ঠিক আছে? এখন ভ্যালু অফ অ্যাস্টেরিক পি এটা তো তোমরা জানো, কত বলো তো? ভ্যালু অফ অ্যাস্টেরিক পি অ্যান্সার কত হবে, মানে প্রিন্ট হবে কত? 199. 199। বাট ভ্যালু অফ পি টা কত হবে তোমরা কি জানো? মানে অ্যাড্রেস কোনটা, মানে ভেরিয়েবল টাইপের অ্যাড্রেস আমরা থাকতে হবে, যে কোনো একটা অ্যাড্রেস লিখে দিলেই হবে এরকম যদি কোশ্চেনে আসে যে এখানে তুমি অ্যাড্রেস কিন্তু তুমি বলতে পারবা না। তবে হ্যাঁ বলতে পারবা যে পি এর যে অ্যাড্রেস, পি এর মধ্যে যে অ্যাড্রেস অ্যাকচুয়ালি ওইটাই কিউ এর অ্যাড্রেস, ঠিক কিনা? এই লাইনটার মধ্যে এই পর্যন্ত, এই দুইটা লাইন পর্যন্ত পি এর কোনো অ্যাড্রেস ছিল না, বাট এই লাইনের পরে কিউ এর যে অ্যাড্রেস সেটা পি এর মধ্যে রেখে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি তাদের কি হইলো, পি আর কিউ এর অ্যাড্রেস সমান হয়ে গেল এই লাইনে। তো যদি কখনো প্রিন্টএফ এর মধ্যে এখানে ভ্যালু অফ পি অ্যাড্রেস, এখানে কিন্তু পি অ্যাড্রেস প্রিন্ট করছে, কমা দিয়ে অ্যাম্পারসেন্ট কিউ যদি দেওয়া হয় তাহলে দুইটাই কিন্তু সেম জিনিস লিখতে হবে। বুঝতে পারলাম ব্যাপারটা? বিকজ দুইজনের অ্যাড্রেস ইজ সেম। আচ্ছা, দেখো এখানে ভ্যালু অফ অ্যাস্টেরিক পি 109 আর ভ্যালু অফ পি হচ্ছে 26। এটা একটা 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 র্যান্ডম নাম্বার দিয়ে দিছে, ঠিক আছে?
আচ্ছা, আমরা যদি এখানে প্রিন্ট করি, দেখো এখানে %d, এখানে p, q, যদি রান করি, আচ্ছা এটা দিবে না, কোড ব্লকসে পারবা। আচ্ছা এখন দিছে x এর উপরে। দেখো a2, সরি a2 be8a4, এটা কিন্তু p এর অ্যাড্রেস আর হচ্ছে q এর অ্যাড্রেস। আচ্ছা আমরা আরেকটু বুঝি, p q, এখানে আরেকটা, এবার দেখো প্রথম লাইনে t is equals to 0, মানে এটা তখন নাল, p এর কোনো মানে অ্যাড্রেস সে ধারণ করতেছে না, ঠিক আছে, বিকজ ও ধারণ করার তারপরে করে। আচ্ছা কিউ এর অ্যাড্রেস C5, এটা কিন্তু আগেরটা থেকে ডিফারেন্ট। এর কারণ হচ্ছে আগের বার যখন রান করছিলাম তখন একটা মেমোরি অ্যালোকেট করছিল, আর এবার রান করলে তো আর একটা মেমোরি অ্যালোকেট করতেই পারে, যে কোনো মেমোরি, এটা ইন্ডিপেন্ডেন্ট আর কি। মেমোরি কি হবে সেটা ইন্ডিপেন্ডেন্ট, পরের বার যদি করি তাহলে পরের বার আর একটা মেমোরি নিবে আর কি, ঠিক আছে। তোমার কোড ব্লকস রান করে দেখো, এরকম একই মেমোরি নিতেও পারে আবার একই মেমোরি নাও নিতে পারে। আচ্ছা যখন এই লাইনটা p is equals to and q, p এর মধ্যে q এর অ্যাড্রেসটা দেওয়া হলো, তখনই p এর মান আর q এর মান সমান হয়ে গেল, আর আগে p এর মান নাল ছিল, মানে 0 ছিল। বুঝতে পারলাম ব্যাপারটা, অ্যাড্রেসের ব্যাপারটা বুঝতে পারলাম, বুঝছো ঈশ্বর? জি স্যার, বুঝেছি। বুঝছো? 26 অমিত, সাইদ, কাশফিয়া, জি স্যার। ওকে। আচ্ছা এটা জাস্ট একটু আরেকবার রিক্যাপ করা হয়েছে, আমি ক্রমে দেখাই দিচ্ছি, মানে কম্পাইলারে। এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে, যেটা একটা পয়েন্টার ভেরিয়েবল, একটা ইন্টিজার ভেরিয়েবল। আচ্ছা এন্ড অ্যাসাইন করা হয়েছে 199। আচ্ছা ওইটা, আচ্ছা তারপরে পি এর অ্যাড্রেস অ্যাসাইন করা হয়েছে, তারপরে কিউ এর অ্যাড্রেস ভ্যালু করা হয়েছে, তারপরে পি এর অ্যাড্রেস প্রিন্ট করা হয়েছে, শেষ। আচ্ছা এক্সাম্পল 2, এখানে কি প্রিন্ট হয় বলো তো? So 199. এখানে 199 প্রিন্ট হবে। জাস্ট রিভার্স প্রসেস, যে প্রথমে হচ্ছে স্ট্যাটিক পি আর কিউ ডিক্লেয়ার করা হয়েছে, এবার কিউ এর মধ্যে পি এর অ্যাড্রেস ডিক্লেয়ার দিয়ে দেওয়া হয়েছে। এখন স্ট্যাটিক পি মানে কিউ এর মধ্যে যে ভ্যালু সেটা আপডেট করা হয়েছে 199 দিয়ে, সো কিউ এর মধ্যে 199 গিয়ে বসে আছে। আগেরটা কিউ থেকে আমরা পি দিয়ে কিউ অ্যাক্সেস করছিলাম প্রিন্ট করে, এখন এখন পি এর মধ্যে দিয়ে কিউ এর ভ্যালু আপডেট করলাম। এটা করা যাবে, পয়েন্টার খুব স্ট্রং একটা ফিচার সি প্রোগ্রামিং এ। অ্যাকচুয়ালি পয়েন্টার এত সি প্রোগ্রামিং এ প্রথম ইউজ করা হয়, এবং এরপরে যতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোতে, আর সব ভেরিয়েবলই পয়েন্টার কনসেপ্টেই আছে, যেমন জাভা, পাইথন, এগুলোতে কোনো ডাটা যখন ডিক্লেয়ার করা হয় ওইটা প্রথম থেকেই পয়েন্টারের কাজ করে। আর পয়েন্টার এত স্ট্রং ফিচার ক্রিয়েট করছে, মানে এত জনপ্রিয় হয়ে গেছিল, আর এখন এত স্মুথ হয়েছে, এত ফাস্ট হয়েছে। আগে আমরা আমাদের যখন কম্পিউটার চালাইছি তখন মনে করো যে ডিলে হইতো 0.5 সেকেন্ড, আর এখন তার চেয়েও খুব, মানে এখনকার প্রোডাক্ট
এখন আরো ফাস্টেস্ট প্রোডাক্ট আসতেছে। তো এইগুলো সবকিছুর মধ্যে অনেক কিছু অবদান আছে, তার মধ্যে ও পয়েন্টারের একটা অবদান আছে যে অ্যাক্সেস, মেমোরি অ্যাক্সেস, এই একদম বেসিকের ব্যাপারগুলো। এটা হচ্ছে পয়েন্টার খুবই রাজকীয় একটা ফিচার যে কোনো প্রোগ্রামিং এর জন্য বা সি প্রোগ্রামিং এর জন্য। আচ্ছা আচ্ছা, পয়েন্টার ইনডিরেকশন। পয়েন্টার ইনডিরেকশন কি when variables varies reference to pointer or process is called indirection। মানে এত সময় যে প্রসেস গুলো আমরা পড়তেছিলাম অ্যাকচুয়ালি ওটাই ইনডিরেকশন, যে পয়েন্টার কি করে ভ্যালু অ্যাড্রেস করে বা পয়েন্টার কি করে কোনো আর একটা ভেরিয়েবলের মধ্যে গিয়ে আপডেট কোনো ভ্যালু আপডেট করে আসতে পারে, এটা হচ্ছে পয়েন্টারের ইনডিরেকশন। তো মনে করো যে এখানে আর একটা ডিফাইন করা হয়েছে যে 100 নম্বর, এটা হচ্ছে লোকেশন পি এর। আর ইন্টিজার যেহেতু চারটা পরে, মানে ইন্টিজার পয়েন্টার করলে ইন্টিজার 4 বাইট জায়গা নেবে, মানে ইন্টিজার টাইপের ভ্যালু ডিরেক্ট করবে, মানে নিবে, এই জন্য ইন্টিজার টাইপের পয়েন্টার 4 বাইট জায়গা নেবে। আবার মনে করো যে ক্যারেক্টার টাইপের পয়েন্টার 1 বাইট জায়গা নেবে, ওটা সেম। আচ্ছা, 104-এ আছে কিউ। আর কিউ ইজ ইকুয়ালস টু পি যখন করা হয় তখন এর লোকেশনে তোমার 104 চলে যায়, মানে কিউ এর অ্যাড্রেসটা ধারণ করে অ্যাকচুয়ালি। তাহলে এখন কিন্তু পি আর কিউ দুইটা আননোন, মানে একটা আননোন এই জায়গাটায় কিউ এর মধ্যে যে ভ্যালু আছে সেটাই হচ্ছে দুইজন শেয়ার করবে, পিও শেয়ার করবে কিউ শেয়ার করবে, মানে পি পয়েন্টস টু কিউ। এখন পি স্ট্যাটিক পি ইজ ইকুয়ালস টু 19, মানে অ্যাকচুয়ালি এই জায়গায় 119 লিখে দিবে, তাহলে কিউ এর মান 119 হয়ে গেল, মানে 199 হয়ে গেল। সিম্পল। আচ্ছা, এই পর্যন্ত আর কি পয়েন্টার করতে হবে, মানে আর কিছু লাগবে না পরবর্তীতে। কত নম্বর স্লাইড? 9 নম্বর স্লাইড পর্যন্ত ক্লিয়ার। এরপরে বেস টাইপ এগুলো পড়া লাগবে না, এগুলো সেম জিনিস, মানে সেম জিনিস বলতে একটু বুঝালেই বুঝবা, বাট একটু এত কমপ্লেক্স পড়া লাগবে না। এটুকু যা বোঝাইছি ওতেও হয়ে যাবে। পয়েন্টারে যা যা আসবে, ডাবল পয়েন্টার, ট্রিপল পয়েন্টার, এগুলো হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, স্যার ডাবল তাহলে পয়েন্ট, কি আমরা 9 নম্বর স্লাইড পর্যন্ত করবো? হ্যাঁ 9 নম্বর স্লাইড পর্যন্ত বলবো, 9 নম্বর স্লাইড পর্যন্ত বলবো। আর আমি এখানে যা বলছিলাম তা বলবো আর কি। এখানে যদি আমি একটা স্টার দিই, আহ, এটা আউটপুট কি হবে বলো? So 90 or 90? 90 দেখো এই সেম আগেরটা যেটা কনসেপ্ট, একই কনসেপ্ট, সেটা যে যতগুলো ভেরিয়েবলের ক্ষেত্রে হোক না কেন, দুইটা পয়েন্টের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, অ্যাস্টেরিক পি অ্যাস্টেরিক কিউ, আর আর ইকুয়ালস টু 90 করা হয়েছে। সো পি ইজ ইকুয়ালস টু কোশ্চেন আর, মানে আর এর যে অ্যাড্রেস সেটা পি এর মধ্যে দেওয়া হয়েছে, নেক্সট পি এর অ্যাড্রেসটা কিউ এর মধ্যে দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি পি আর কিউ তাহলে সেম অ্যাড্রেস হোল্ড করে, যেটা আর এর অ্যাড্রেস। তো পরে অ্যাস্টেরিক পি অ্যাস্টেরিক কিউ যদি আমি প্রিন্ট করি তাহলে ওই আর এর মধ্যে যে ভ্যালু আছে সেটাই প্রিন্ট করবে। ব্যাপারটা বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, তুমি তো বুঝছো, আর কেউ বুঝছে? সিনথিয়া কবির 79 বুঝছো? জি স্যার। সঞ্জনা বুঝছো? জি স্যার বুঝছি। আচ্ছা, জাওমি মানে শাওমি নোট 9, এখানে কে আছে? শাওমি নোট 9 ফোন দিয়ে কে আছে? আচ্ছা, তোমরা কি চ্যাট মানে পার্টিসিপেন্ট লিস্ট এগুলো দেখতে পাও? জি স্যার, জি স্যার। ও, ডেস্কটপ শেয়ার করলে মনে হয় এটা দেখতে পাও, তাই না?
ওকে, এবার আমরা কল বাই রেফারেন্স, কল বাই ভ্যালু এটা আসি আর কি। আচ্ছা, আমরা আবার চলে আসি যে চলে আসি তোমার আর্গুমেন্ট পাস, প্যারামিটার লিস্ট, ফাংশন কনসেপ্ট গুলোতে চলে আসি। তো আমাদের মনে আছে যে আর্গুমেন্ট পাস বা কলিং, ফাংশন কলিং কখন হয়? যখন কোনো ফাংশনকে লেখা হয় এবং ওই যে অ্যাড এর মধ্যে মনে করি যে 2,3, এটা হচ্ছে ফাংশন কলিং। আর 2 আর 3 কে আর্গুমেন্ট বলে। আর ফাংশনের মধ্যে যখন যায় ইন্টিজার অ্যাড, ইন্টিজার এ, ইন্টিজার বি, ওইখানে যে ডিক্লেয়ার করা ওটাকে প্যারামিটার লিস্ট বলা হয়। তো যখন ভ্যালু পাস করা হয় তখন কল বাই ভ্যালু, মানে আমরা এত সময় যে ফাংশন শিখে আসছি ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কল বাই ভ্যালু। আর আরেকটা ওয়েতে ফাংশন কল করা যায়, আর্গুমেন্ট লিস্টটা দেওয়া যায়, সেটা হচ্ছে কল বাই রেফারেন্স, রেফারেন্স দিয়ে কল। আচ্ছা, সেটা পরে দেখতেছি, আগে ব্যাপারটা একটু এক্সাম্পলিফাইড করি। দেখো, ইন্টিজার i is equals to 10, প্রিন্ট বিফোর ফাংশন কল i is equals to, এখানে একটা প্রিন্ট হবে ফাংশন i, একটা কল হইলো, ফাংশনে কল হওয়ার পরে i এর মান কত? i এর মান হচ্ছে 10, ফাংশন কল হইলো, i এর মান এখানে v মান ইকুয়াল টু 10 হয়ে গেল, আর v is equals to 1000। ওকে, এখানে v এর মান 1000 আপডেট হইলো। তো তারপরে ফাংশন শেষ, ঠিক আছে, ফাংশন শেষ হয়ে গেল। এবারে প্রিন্টএফ আফটার ফাংশন কলিং i। এখন এই i আর এই v এর মধ্যে কোনো সম্পর্ক আছে? এই ফাংশন কলিং এর সাথে এই পরের লাইনে কোনো সম্পর্ক আছে? না স্যার। কোনো সম্পর্ক নেই, মানে এখান থেকে কোনো কিছু রিটার্ন করে না। রিটার্ন না করলে কি হইলো, যে i এর মানের সাথে এই v এর মানের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যে i এর মান 10, সেটা 10 কে v এর মধ্যে পাঠাচ্ছে, v এর মধ্যে হচ্ছে 10 আসলো, 10 এখানে আবার আপডেট হয়ে 1000 হয়ে গেল। ওকে, হইলে এই ফাংশন শেষ, এই এই ভেরিয়েবলও শেষ। তারপরে আবার এখানে চলে আসলো, তাহলে আফটার ফাংশন কলিং i is equals to p। আচ্ছা, তাহলে এখানে দুইটা আহ দুইটা প্রিন্ট আছে, এই দুইটা প্রিন্টে কি হবে বলতো, কি কি প্রিন্ট হবে? স্যার দুইটাতেই হচ্ছে 10 প্রিন্ট হবে। প্রথমে তো প্রিন্ট হলো বিফোর ফাংশন কল i is equals to 10, দেন ফাংশন কল, এবার আফটার ফাংশন কলিং i is equals to, এখানেও 10 হবে, বিকজ i এর কোনো মান চেঞ্জ হয়নি, মানে কোনো আপডেট হয়নি। আচ্ছা, তাহলে বিফোর ফাংশন কল i, এটা হচ্ছে আউটপুট। এখন কল বাই রেফারেন্স, ওটা গেল কল বাই ভ্যালু, ওটা নর্মাল প্রসেস। নর্মাল প্রসেস মানে আমরা যা শিখছি ফাংশন দিয়ে, ওটা হচ্ছে কল বাই ভ্যালু। আর এখন যেটা আসতেছে ওটা হচ্ছে কল বাই রেফারেন্স। রেফারেন্স অ্যাকচুয়ালি পয়েন্টার, পয়েন্টার ভেরিয়েবলকে পাস করাই হচ্ছে মানে তোমার কল বাই রেফারেন্স। অ্যাকচুয়ালি রেফারেন্স মানে হচ্ছে অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, এখন the address of an argument, মানে address of an variable, actually the address of an variable is copied to the parameter। আমরা যে এখানে এই যে এখানে কিন্তু ভ্যালু পাঠানো হয়েছে, ফাংশন কলিং কিন্তু এই লাইনে, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি, উর্মি 78, জি স্যার। বলো ফাংশন কলিং এর কোন লাইনে হচ্ছে বলো তো ফাংশন কলটা? স্যার যে ফাংশন ব্র্যাকেটের ভিতর আই, ওই লাইনটাতে। এক্স্যাক্টলি। আচ্ছা, তার ফাংশন প্রোটোটাইপটা কোন জায়গায়? ফাংশন প্রোটোটাইপ হচ্ছে একদম উপরে, মানে এক্স্যাক্টলি, ভয়েড ফান, তারপর আর ফাংশন ব্র্যাকেটের ভিতর ইন্টিজার ভি। স্যার বুঝলাম না কথাটা। ফাংশন ডেফিনিশনটা কোন জায়গায়? ফাংশন ডেফিনিশন হচ্ছে একদম লাস্টের হচ্ছে ভয়েড ফান ইন্টিজার ভি। এক্স্যাক্টলি, হ্যাঁ, থ্যাংক ইউ।
তাহলে ফাংশন কলিং এ আমরা কিন্তু আই মানে এটা আই এর ভ্যালু পাঠাচ্ছি। হ্যাঁ, আই এর মধ্যে যে 10 আছে সে 10 পাঠাচ্ছি। এখানে আই এর অ্যাড্রেসটা কি হবে বলো তো উর্মি? আই যদি ভেরিয়েবলের নাম হয় আই এর অ্যাড্রেসটা কি? আচ্ছা, রাফসান, জি স্যার। আই এর স্যার অ্যাড্রেসটা এন্ড আই হবে। এম্পারসন আই, তার মানে আই শুধু আর আগে একটা এন্ড বসে দিলেই হচ্ছে ও অ্যাড্রেস চলে গেল। ঠিক আছে, তো কল বাই রেফারেন্সে এটাই করে যে এন্ড দি অ্যাড্রেস অফ এন আর্গুমেন্ট ইজ কপিড ইনটু প্যারামিটার। আচ্ছা, শুড ইউজ পয়েন্টার, অ্যাকচুয়ালি পয়েন্টার ইউজ করতে হবে প্যারামিটারে। আচ্ছা, ইনসাইড সাবরুটিন এটা বাদ দাও, দ্য অ্যাড্রেস ইজ ইউজ অ্যাক্সেস টু অ্যাকচুয়াল আর্গুমেন্ট, আচ্ছা এটা বাদ। দিস মিনস দ্য চেঞ্জ মেড টু দ্য প্যারামিটার উইল এফেক্ট দ্য আর্গুমেন্ট। এই লাইনটার মানে আমি বোঝাচ্ছি যে প্যারামিটারে চেঞ্জ করলে আর্গুমেন্ট ক্যান চেঞ্জ হবে। দেখো এই 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 প্রোগ্রামের প্যারামিটার হচ্ছে আই, সরি আর্গুমেন্ট হচ্ছে আই আর প্যারামিটার হচ্ছে ভি। ঠিক আছে, তো আই এর মান 10, এখানে চলে গেল 10, ভি প্যারামিটার ভি হচ্ছে 10 পাইলো, প্যারামিটার চেঞ্জ হয়ে গেল 1000। এখন প্যারামিটার চেঞ্জ, আর্গুমেন্ট কি কোনো কি চেঞ্জ করতেছে কোনোভাবে? না স্যার। না, কিন্তু আমরা কল বাই রেফারেন্সে দেখবো যে চেঞ্জ করে দিচ্ছে কারণ অ্যাড্রেসটা পাস হচ্ছে। কি করে একটু হোল্ড দ্য থট, আমি বোঝাচ্ছি। দেখো ওইটাই এই এখন এইটা দেখো এখানে সব সেম আছে, শুধু ফানের জায়গায় ফানের আর্গুমেন্টের জায়গায় আগে ভেরিয়েবল বা ভ্যালু দিছিল আর এখন দেওয়া হয়েছে কি বলতো এটা রেফারেন্স বা অ্যাড্রেস। ঠিক আছে, তাই না? জি স্যার। এখন আই একটা ভেরিয়েবল একটা জায়গায় আছে আর এখানে ইন্টিজার পয়েন্টার ভি, এটা কিন্তু পয়েন্টার ভি এর মধ্যে বা ভি এর মধ্যে কোন অ্যাড্রেসটা যাচ্ছে বলতো? স্যার আই এর অ্যাড্রেসটা। আয়ের অ্যাড্রেসটা যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা ভেরিয়েবল নিয়েই কাজ হচ্ছে। এটা বুঝলা কিনা? জি স্যার। এখন যখন অ্যাস্টেরিক ভি ইজ ইকুয়াল টু 1000 দেওয়া হবে, অ্যাস্টেরিক ভি এই ভি অ্যাকচুয়ালি আয়ের অ্যাড্রেস হোল্ড করে। তাহলে এই 1000টা কোথায় রাইট হচ্ছে, কোন জায়গায় আপডেট হচ্ছে? আই এর মধ্যে। হ্যাঁ এক্স্যাক্টলি আয়ের মধ্যে। সো এইখানে বিফোর ফাংশন কলিং আই ইজ ইকুয়াল টু 10, বাট এখানে আফটার ফাংশন কলিং আই ইজ ইকুয়াল টু এখানে কি হবে বলো তো? 1000। 1000, সিম্পল অ্যাজ দ্যাট, মানে সিম্পল অ্যাজ দিস, খুবই মানে সিম্পল অ্যান্ড মানে ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত তোমাদের যে এখানে আই একটা ভেরিয়েবল, আই ইজ ইকুয়াল টু 10, বিফোর ফাংশন কলিং এখানে অবশ্যই আই এর মান 10 হবে। ওকে, ফান একটা ফাংশনের নাম ফান, সেখানে একটা আর্গুমেন্ট আছে সেটা হচ্ছে আই, যেটা এর ভ্যালু পাঠাচ্ছে না এর অ্যাড্রেসটা পাঠাচ্ছে। তো তার ফলে কি হইলো, প্যারামিটারে অবশ্যই এখানে পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, না হলে এরর দিবে। ইন্টিজার ভি যদি দাও তাহলে এখানে নিবে না, কারণ ইন্টিজার ভি এটা অ্যাড্রেস ধারণ করতে পারে না। মানে ধারণ করতে পারে, অ্যাড্রেস অ্যাড্রেস অ্যাকচুয়ালি একটা ভ্যালু, সেটা ধারণ করতে পারবে, বাট তুমি যে কল বাই রেফারেন্সের যে ইম্পর্টেন্স সেটা এখানে আসবে না, মানে একটা ওয়ার্নিং দিবে, এরর দিবে না। সো এখানে এখানে অবশ্যই তোমাকে একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যাতে অ্যাড্রেসটা আর্গুমেন্টের যে অ্যাড্রেসটা সেটা এই যে প্যারামিটার সেটা অ্যাবজর্ব করতে পারে, নিতে পারে। আর এখানে অ্যাড্রেসটা নিচ্ছে, ভ্যালু নিচ্ছে না, অ্যাড্রেসটা নিচ্ছে মানে লিঙ্কটা নিচ্ছে। এই জন্য এখানে যে ভ্যালুটা আপডেট করা হয়েছে ভি ইজ ইকুয়াল টু মানে অ্যাস্টেরিক ভি ইজ ইকুয়াল টু 1000, এটা অ্যাকচুয়ালি ওই আয়ের ভ্যারিয়েবল বা আয়ের যে অ্যাড্রেস আছে মানে আয়ের যে মেমোরি আছে তার মধ্যে 10-এর 10 ছিল, সেখানে 1000 ভরে দিছে। 1000 ভরে দিলে তখন আয়ের মান চেঞ্জ হয়ে গেছে 1000। তাহলে এটার আউটপুট কি হবে? বিফোর ফাংশন কল আই ইজ ইকুয়াল টু 10, আফটার ফাংশন কল আই ইজ ইকুয়াল টু 1000। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। সবাই বুঝছি আমরা? জি স্যার। মালিহা বুঝছি? জি স্যার।
তো তোমাদের একটা সুখবর দেই, ওই যে তোমাদের যে স্যার আর কি আহ, কি এটা দৈচ সাইকেল, ঠিক আছে, আমার জুনিয়র, আমি রুয়েট থেকে, ও রুয়েট থেকে। তো ওর মনে হয় বিয়ে হয়েছে কালকে, ঠিক আছে। তো স্যারকে সবাই কংগ্রেচুলেশন জানাও, বুঝতে পারছো? জি স্যার, কংগ্রেচুলেশন স্যার, অলরেডি আমরা জানিয়ে দিব স্যার। ও, জানাইছো? একবার স্যার জানানো আছে স্যার, স্যারের এঙ্গেজমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এঙ্গেজমেন্ট অনেক আগে হয়েছিল। সো আপলোড আচ্ছা দিয়েছেন তো সব ভাব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে কল বাই রেফারেন্স দিয়ে অ্যারে পাস করা হয়েছে, এটা একটু ডিফিকাল্ট, তারপরেও একটু বোঝাই দেই। দেখো, ডেটা 5 মানে একটা অ্যারে, তো অ্যারে এলিমেন্ট গুলো আছে 10, 20, 30, 5টা এলিমেন্ট আছে। আচ্ছা, ওকে। এখানে ডাটা প্রিন্ট করা হয়েছে বিফোর, মানে এখানে তো একটা জাস্ট অ্যারে প্রিন্ট করা হয়েছে 0 থেকে 4 পর্যন্ত, 0, 10, 1, 2, 3, 4। এই ফর লুপে এই ডাটা 5 মানে ডাটা জে এর মান 0 থেকে 4 পর্যন্ত যায়। তো ডাটা 0, ডাটা 1, ডাটা 2, ডাটা 3, ডাটা 4, এই অ্যাকচুয়ালি সেই এই ভ্যালুগুলো প্রিন্ট হচ্ছে। ওকে, ফান ডাটা। এখন আমি কি বলছিলাম বলতো, ডাটা এটা কিন্তু অ্যারের নাম, এটা কিসের অ্যাড্রেস হোল্ড করে? মানে স্যার ভেরিয়েবলটা হচ্ছে অ্যাড্রেস হোল্ড করুন। কিসের অ্যাড্রেস, কোনটার অ্যাড্রেস? স্যার এই যে মানে ডাটা যে অ্যারেটা আছে সেটার অ্যাড্রেস। হ্যাঁ, ডাটা যেটা আছে সেটার অ্যাড্রেস, বাট ডাটা স্পেসিফিক ভাবে বলছিলাম যে এর মধ্যে কোন অ্যাড্রেসটা আছে, ইস্যুতে মনে আছে? জিরো ইন্ডেক্স স্যার। জিরো এক্স্যাক্ট, ইন্ডেক্স। হ্যাঁ হ্যাঁ, ডাটা জিরো এর অ্যাড্রেসটা ডাটার মধ্যে হোল্ড করে, মানে অ্যারের নাম অ্যাকচুয়ালি ওর প্রথম এলিমেন্টের অ্যাড্রেস হচ্ছে হোল্ড করে। ওকে, তো ফান ডাটা, এই ডাটা মানে অ্যারেটা পুরোটাই পাঠাই দেওয়া হইলো ফানের মধ্যে। সো ভয়েড ফান নিচে আছে, নিচে থাকার ফলে এখানে এভাবে আর কি ক্যাপচার করতে হয়, ইন্টিজার ভ্যালু এখানে ফাঁকা রাখতে হয়, মানে ভ্যালু আর একটা তোমার আলাদা একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে এখানে। তো আর অ্যারে ডিক্লেয়ার করা হলে v0 = 99,999 আর ভ্যালু 3 আছে 333। এখন এটার পরে এখানে চলে গেল, চলে যাওয়ার পরে এই ফর লুপটা দিয়ে এই ডাটা 5 আবার প্রিন্ট করা হইলো যে কি অ্যাড্রেসটা আসে। দেখো এখানে প্রোটোটাইপ এটা, যখন কল করব তখন শুধুমাত্র অ্যারের নামটা লিখলেই হবে, আর ফাংশন ডেফিনেশন হচ্ছে এরকম। আচ্ছা, সেম জিনিস, দুইটাই সেম আর কি। তারপর আছে, এখন কি ঘটবে আর কি। আচ্ছা ওয়েট ওয়েট, এখানে যেটা বোঝাইতে চাইছে এই জায়গায়, এখানে কিন্তু কোনো চেঞ্জ আসবে না, বিকজ এখানে তোমার কোনো পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার নেই, মানে অ্যাড্রেস করা হয়েছে, বাট অ্যাড্রেস করা হইলে তোমার ভ্যালু 0, ভ্যালু 3,999। আচ্ছা, এটা একটু এ করে দেখো রাফসান, বুঝছো? এটা প্রিন্ট কোনটা হয়, মানে প্রিন্ট আফটার আর বিফোর এটা সেম হয় কিনা, এই দুটাই সেম আছে, এই ডাটার সাথে এই ডাটার কোনো সম্পর্ক নেই। ইস্মিতা, এটা আউটপুট কি হইতে পারে বলো তো রাফসান? আউটপুট তো হচ্ছে স্যার এখানে সিমিলারে আসবে, মানে যেহেতু আমি হচ্ছে কোনো রেফারেন্স ইউজ করছি, বাট আমি তোর পরে পয়েন্টার ডিক্লেয়ার করি। হ্যাঁ, পয়েন্টার ডিক্লেয়ার করি নাই, কিন্তু ওরকমই আসার কথা, পয়েন্টার না ডিক্লেয়ার করে অ্যাড্রেসটা কি করে নিবে? হুম, আচ্ছা, আমরা
করে দেখি। সুন্দর হলো। না, ঠিক আছে, রেফারেন্স কল হইলো। এটা হচ্ছে, দেখো এরকমই আসছে, আপডেট হয়েছে আর কি, বুঝছো? দেখো প্রথমটাই হচ্ছে তোমার 999 হয়ে গেছে, আর পরেরটাই 4-এর জায়গায় 3-3 হয়ে গেছে। সেখানে যেটা হয়েছে, অ্যাকচুয়ালি অ্যারের পয়েন্টার হয় না, বুঝছো? এখানে যে পয়েন্টার ডিক্লেয়ার করতে হবে বলছিলাম, এই যে এখানে আর্গুমেন্ট না, সরি, আর্গুমেন্ট হিসাবে তোমার অ্যাড্রেস পাঠানো হয়েছে একটা অ্যারের, আর পয়েন্টার এখানে প্যারামিটার হিসাবে আমরা পয়েন্টার ডিক্লেয়ার করতেছিলাম, বাট সেটা একটা ভেরিয়েবলের জন্য, বুঝছো? অ্যারে যখন ডিক্লেয়ার করব, তখন অ্যারে তো প্রথম অ্যাড্রেসই ভি, যেটা সেটা তোমার অ্যাড্রেস ভি, তোমার এখানে ফাঁকা অ্যারে। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, এখানে এর যে এর যে অ্যাড্রেসটা আছে সেটা ভির মধ্যে চলে গেল, আর যেহেতু এখানে অ্যারে সিম্বল দেওয়া হয়েছে, সো এরপরে ভি এর a+4, সেটা ভি এর মধ্যে v+1, তারপরে a+8, v2, a+12, এরকম 4 বাইট করে করে এখানে অ্যারে ক্রিয়েট হয়ে গেছে 5টা অ্যারে। বোঝা গেল? এখানে দেখি, প্রিন্ট করে দেখি যে এখানে কি কি প্রিন্ট হচ্ছে।
আচ্ছা দেখো 1 2 5 প্রথম প্রিন্ট হইলো ইনটু দা ফাংশন, দেখো 1 2 3 4 5 ই প্রিন্ট হয়েছে। তার মানে অ্যারে যখন পাস করব আমরা তখন ফাংশনের মধ্যে অ্যারে যে অ্যারের নামটা লিখে দিলে আর আর্গুমেন্ট হিসাবে অ্যারের নাম লিখতে হবে, আর প্যারামিটার হিসাবে ওই একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে সাইজ নাল দেখে। ক্লিয়ার? বুঝছো? জি স্যার। জি স্যার। স্যার স্ট্রিং এর এটা ক্ষেত্রেও হচ্ছে কি সেম সিমিলার হবে? বুঝি না। স্যার স্ট্রিং এর ক্ষেত্রেও কি সিমিলার হবে, যেহেতু ওইটা তো হচ্ছে হ্যাঁ ক্যারেক্টারের স্ট্রিং তো সিমিলার হবে, হ্যাঁ ঠিক আছে। স্ট্রিং এর ক্ষেত্রে সিমিলার হবে, দেখি আমরা স্ট্রিং এর ক্ষেত্রে। দেখো আমরা ইনপুট নিচ্ছি এক জায়গায়, সেটা পাঠিয়ে দিচ্ছি আমরা ফাংশনে, আর প্রিন্ট করতেছি ওইখানে। দেখি এটা কিছু, এটা রান করে কেন। ডিক্লেয়ার কিছু একটা কোয়ালিটি হয়েছে, দেখছো? আমরা ইনপুট নিচ্ছি কোয়ার্টি, আর আউটপুট কিন্তু মেন ফাংশনের মধ্যে লেখে নাই, ওই ভয়েড ফাংশনে মানে আলাদা ফাংশনের মধ্যে লিখছি। সেম ভাবে ক্যারেক্টারও কাজ করবে। ঠিক আছে রাফসান? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ সেটা হচ্ছে সাপোজ স্ট্রিং এর জন্য আমরা তো মেইন ফাংশনের মধ্যে স্ক্যানএফটা নিয়ে নিলাম, তাই না? হ্যাঁ তো হ্যাঁ আমরা যদি এমন করতে চাই যে আমরা মেইন ফাংশনের মধ্যে হচ্ছে স্ট্রিংটাকে ডিক্লেয়ার করলাম, লাইক হচ্ছে ক্যারেক্টার A50, আর এটাকে হচ্ছে আমরা এটার যে মানটা সেটা আমরা ইনপুট নিব হচ্ছে হলো ভয়েড এর যে আমাদের ফাংশনটা ছিল, যে ফাংশনটাকে আমরা কল করবো সেটার মধ্যে। এটা কি পসিবল নাকি এরর দেখাবে? আবার বলো কি প্রথমে। হ্যাঁ এটা পসিবল তো। স্যার এই প্রসেসটা একটু, যে সাপোজ আমি যদি হচ্ছে মেইন ফাংশনে হচ্ছে ইনপুটটা না নিয়ে আমি হচ্ছে কলিং ফাংশনে যে হচ্ছে ইনপুটটা নিলাম স্ট্রিং এর। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ পসিবল পসিবল, মানে জাস্ট এটাই, তাই না? জি স্যার, এক্স্যাক্টলি এটাই। এখানে ইনপুট নিব, হ্যাঁ হবে। ঠিক আছে, এখন ইচ্ছা করলে এটা তুমি এখানে লিখতে পারো, দেখি কি আছে। ভি না, এটা এ হবে। যে কোনো জায়গায় দেখছো স্ক্যানের আমি এর মধ্যে নিছি, আর ওইটা আমি প্রিন্ট করছি মেইন ফাংশনে এসে, সো কাজ করছে আর কি। জি স্যার। অ্যাকচুয়ালি স্যার যখন এটার প্র্যাকটিস করতেছিলাম মানে তখন হচ্ছে ওই এই জিনিসটা অ্যাজিউম করতে ভুল হয়েছিল যে হচ্ছে আমাদের অ্যারের জন্য আর কি পয়েন্টারের কোনো হচ্ছে অ্যাস্টেরিক বা এইসব সাইনগুলো ইউজ করা লাগে, এর জন্য হ্যাঁ সম্ভবত এরর ছিল বা
অ্যাকচুয়ালি এটাও হবে, পয়েন্টারও হবে, মানে সেম, এটা এটা আর এটা সেম। এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম প্রথম দিকে, বুঝছো? জি স্যার, এখন স্যার একদম ক্লিয়ার। মানে হ্যাঁ, আমরা চাইলে হচ্ছে ওই যে ভেরিয়েবল এর কোথাও, পয়েন্টার ইউজ করতে পারি, আর নইলে হচ্ছে অ্যারে আকারে। হ্যাঁ হ্যাঁ, সেম সেম, ঠিক আছে। ইস্পিতা বুঝছি। জি স্যার, বুঝছি। আলিয়া, উর্মি, পিয়াম। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা চলে যাই। ও, তাহলে এটাই কি সমস্যা হবে? ডাটা ডাটা যদি সেম হয়, এখানে ডাটাও লিখছি আবার ওখানে ডাটা লিখছি, দেখি এখানে এ লিখে দেখি, মানে তাহলে যদি এরর আসবে, না এরর আসবে, এরর আসার কথা না, সবই এ, এরর আসবে। লোকাল ভেরিয়েবল, দেখো এটা হচ্ছে এ, হচ্ছে এর লোকাল ভেরিয়েবল, আর এখানে এ হচ্ছে এর ভেরিয়েবল, ঠিক আছে। আচ্ছা, বাহ, এটা কি দেওয়া আছে যে এটার কি হবে আর কি, এটা তোমরা আগেই বলে দিছি যে মিসেলেনিয়াস লেখা আচ্ছা, ইয়ার পরে, ফাইলের পরে সম্ভব। হ্যাঁ ওখানে আছে, আছে বলতে এটা তো মনে হয় আপলোড করিনি, আমি এটা আপলোড করছি, আমার খেয়াল নাই। আচ্ছা ঠিক আছে, করলে ভালো। স্যার এটা স্যার আপলোড করা আছে স্যার আমাদের ওই গুগল ক্লাস। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ, আচ্ছা, স্টোরেজ ক্লাস আর কি, মানে স্কোপ, স্কোপ মানে হচ্ছে একটা ভেরিয়েবল, এটা পুরোটা ভেরিয়েবল নিয়ে হোক কাহিনী, একটা ভেরিয়েবলের স্কোপ মানে কার্যক্ষমতা কত দূর। যেমন একটা ফাংশনের মধ্যে তুমি যদি লোকাল ভেরিয়েবল ডিক্লেয়ার করো, তাহলে ওর কার্যক্ষমতা ওই ফাংশনের ওই দুই লাইন, দুই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যেই, মানে মেইন এর পরে যে সেকেন্ড ব্র্যাকেট আর শেষ যে সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যেই যদি কোন ফাংশন, সরি, ভেরিয়েবল ডিক্লেয়ার করো, তাহলে ওর স্কোপ হচ্ছে ওইটুকুই, কার্যক্ষমতা বা কার্যপরিধি বা কাজ কাজ করার ক্ষমতা। যেমন আমাদের প্রাইম মিনিস্টারের কার্যক্ষমতা, মানে প্রাইম মিনিস্টার ফলানোর যে এরিয়া, সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ, এর মধ্যে উনি প্রাইম মিনিস্টার, বাইরে প্রাইম মিনিস্টার না। সো উনি একটা লোকাল প্রাইম মিনিস্টার। সো আবার মনে করো জাতিসংঘ, উনি হচ্ছে গ্লোবাল, উনি হচ্ছে সব, ওনার কোনো প্যারামিটার নাই, সরি ওনার কোনো আর কি ম্যাপ নাই, পুরো ওয়ার্ল্ডই ওনার আর কি একটা প্রতিষ্ঠানের একটা বড় সিইও বা প্রেসিডেন্ট। তো গ্লোবাল ভেরিয়েবলের ক্রাইটেরিয়া হচ্ছে সবগুলো ফাংশন থেকে ওটা অ্যাক্সেস করা যায়, আর অ্যাক্সেস করা যায় না, এটা হচ্ছে স্কোপ। স্কোপ ব্যবহারগুলো এটা। ভিজিবিলিটি, এটা অ্যাকচুয়ালি সি প্রোগ্রামিং খুব কম, তারপরে স্কোপ আর ভিজিবিলিটি সি প্রোগ্রামিং এ খুব বেশি ডিফারেন্স নাই। ভিজিবিলিটি মানে হচ্ছে একটা ফাংশনের একটা ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারতেছি কি পারতেছি না, এটা, ঠিক আছে। সো ভিজিবিলিটি, এটা হচ্ছে ওই যে আর যেগুলো ক্লাস অবজেক্ট এগুলো, জাভা, পাইথন এগুলোতে ভিজিবিলিটি খুব আলাদাভাবে মেনটেন করা হয়। আর এখানে হচ্ছে মানে সি প্রোগ্রামিং এ ভিজিবিলিটি আর স্কোপ প্রায় সেম। লাইফ টাইম অফ এ ভেরিয়েবল, লাইফ টাইম অফ ভেরিয়েবল, একটা ভেরিয়েবল কত সময় এক্সিস্ট করে, ঠিক আছে। এটা একটা মানে খুব ভালো বা একটা কি বলবো, নতুন ইনফরমেশন বলবো। সেটা হচ্ছে কোনো ফাংশন যখন কল হয়, আমরা যত সময় আজকে কালকের মধ্যে আগের ক্লাসে যতগুলো ফাংশন কল করছি, এই ফাংশন গুলা যখন কল হয়, ফাংশনের মধ্যে দুইটা তিনটা বা একটা ভেরিয়েবল যদি ডিক্লেয়ার করা থাকে, তাহলে ওই ফাংশন কলের সময় ওই ভেরিয়েবলটা ক্রিয়েশন হয় বা ক্রিয়েটেড হয়, ওই ফাংশন শেষে ওই 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 ভেরিয়েবলটা ভ্যানিশ হয়ে যায়, মানে ডেড হয়ে যায়। এরপরে আবার যখন প্রোগ্রাম রান করি, আবার যখন ফাংশনটা কল হয়, তখন আবার ওইটা অন্য একটা অ্যাড্রেসে ক্রিয়েট হয়, আবার মনে করো যে ওই ফাংশন শেষ, তো ওই ভেরিয়েবল শেষ। সো ভেরিয়েবল লাইফ টাইম হচ্ছে ওই ফাংশন চলা পর্যন্ত আর কি। বোঝাতে বোঝাতে পারলাম ব্যাপারটা? বুঝছো? জি স্যার। ওকে।
মানে লাইফ টাইম হচ্ছে কোনো ফাংশন কল করলে ওর মধ্যে যে ভেরিয়েবলটা থাকে তখন সেটা তৈরি হয়, আবার যখন ভেরিয়েবলটা মানে ফাংশনটা শেষ হয়ে যায় তখন ওই ভেরিয়েবলটা ডেড হয়ে যায়, আবার যখন ওই ফাংশন কলে আবার নতুন করে ভেরিয়েবলটা হয়। তার মানে ওই যে আগে যে এর মান যেটা 20 রাখছিলাম সেটা পরবর্তীতে আর থাকে না, এটা এর জন্য কল বাই রেফারেন্স ইউজ করা হয়, কল বাই ভ্যালু কোনো কোনো জায়গায়। আচ্ছা, স্টোরেজ ক্লাস হচ্ছে চারটা। একটা অটোমেটিক, যেটা আমরা নর্মালি যে ভেরিয়েবল গুলো ইউজ করি সেটা হচ্ছে অটোমেটিক ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল, রেজিস্টার ভেরিয়েবল, এক্সটার্নাল ভেরিয়েবল। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি স্টোরেজ ক্লাস অ্যাকচুয়ালি যেটা আমরা অটোমেটিক ভেরিয়েবল সেটা আমরা নর্মালি ইন্টিজার এ কমা বি এটা দিচ্ছি তখন অটোমেটিক ভেরিয়েবল। অটো যে ভেরিয়েবলটা বললাম আগে, যে লাইফ টাইম যেটা বললাম, যে লাইফ টাইম অফ এ ভেরিয়েবল, যে যখন কল হবে তখন ক্রিয়েট হবে, যখন ফাংশন শেষ তখন ডিস্ট্রয় হয়ে যাবে, এইটা হচ্ছে অটো ভেরিয়েবলের প্রধান বৈশিষ্ট্য। দেখো, ক্রিয়েটেড when function is called, destroyed automatically when function exit, যখন ফাংশন থেকে বের হয়ে আসে তখন অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যায়। আচ্ছা, it is called local variable, by default they are assigned garbage value by the compiler। মানে যদি ইন্টিজার এ আমি ডিক্লেয়ার করি তাহলে কি অ্যাসাইন হয়, একটা গার্বেজ ভ্যালু, যে কোনো একটা গার্বেজ ভ্যালু অ্যাসাইন হয়ে যায় কম্পাইলার দিয়ে। আচ্ছা, যেমন ইন্টিজার মান্থ, অটো, ইন্টিজার ইয়ার, এখানে দুইটাই কিন্তু দুইটাই দুইটাই হচ্ছে ভেরিয়েবল, অটো ভেরিয়েবল। ইন্টিজার মান্থ এটা বাই ডিফল্ট অটো, আর এটা ডিক্লেয়ার করেছে অটো। অটো ইন্টিজার ইয়ার, ঠিক আছে। মান্থ এটা হচ্ছে অটো ভেরিয়েবলের একটা নাম। স্ট্যাটিক ভেরিয়েবল এটা খুব একটু বুঝতে হবে অটো আর স্ট্যাটিকের মধ্যে কি জিনিস আছে। tells the compiler to persist a variable until the end of the program। এটা অটো ভেরিয়েবলের মতো, বাট অটোর জায়গায় স্ট্যাটিক লেখা হয় এবং এটা মৃত্যু হয় না। সবচেয়ে বড় কথা, যত সময় না পর্যন্ত প্রোগ্রাম শেষ হয়ে যায় তত সময় ডেড হয়ে যায় না বা ডিস্ট্রয় হয়ে যায় না। লোকাল ভেরিয়েবলে কি হচ্ছিল বা অটো ভেরিয়েবলে কি হচ্ছিল, যে প্রোগ্রাম যখন ফাংশন যখন এক্সিট করতেছিল তখন ওই ভেরিয়েবলটা ডেড হয়ে যাচ্ছিল, ডিস্ট্রয় হয়ে যাচ্ছিল, বাট এখানে হবে না। শুধু পার্থক্যটা এটা, এক্সটার্নাল অ্যাসাইন বাই 0 হয়ে যায় ডিফল্ট। আচ্ছা, এখানে দেখো integer void test static integer a is equals to 10, a is equals to a plus 1 print। আচ্ছা, টেস্ট এর আউটপুটটা কি হইতে পারে বলো তো? এই দুইটা আউটপুটের মধ্যে ডিফারেন্স আছে, কি কি বলো তো? আচ্ছা, আমি বলি, যেহেতু স্ট্যাটিক ক্রিয়েট হয় বা ডেড হয় না, সেহেতু এর মানটা মানে এ ভেরিয়েবলটা সচল থাকে ওই গ্লোবাল ভেরিয়েবলের মতো। টেস্ট প্রথমে একবার কল হইলো, টেস্ট ঢুকলো, স্ট্যাটিক ইন্টিজার a is equals to 10, তার মানে এর ইনিশিয়াল ভ্যালু 10 হয়ে গেল। ওকে, a is equals to 10 plus 1 মানে 11, প্রিন্টের এখানে 11 প্রিন্ট হইল, শেষ। আবার টেস্ট, কি ব্যাপার, অটো হইলে কিন্তু এটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার কথা, কারণ এখান থেকে আমার ফাংশনটা এক্সিট নিচ্ছে। বাট টেস্ট যখন আমি সেকেন্ড টাইম কল হইলো তখন এখানে অটো হইলে এ আবার ক্রিয়েট হওয়ার কথা, বাট এখানে স্ট্যাটিক বলে এ আর ক্রিয়েট হয় না, মানে আগে যেহেতু ডিস্ট্রয় হয় না, সো আবার ক্রিয়েট হওয়ার কোনো কোশ্চেনই আসে না। সো এর মান যে 11 ছিল এই ফাংশনে এর মান 11ই আছে, তখন এই লাইনটা আর ডিক্লেয়ার হবে না, মানে আর এক্সিকিউট হবে না। স্ট্যাটিকের এই লাইনটা সেকেন্ড টাইম এক্সিকিউট হবে না, কারণ এখানে এখানে হচ্ছে ভেরিয়েবলটা ক্রিয়েট হয়। সো এই লাইনে চলে যাবে, তো তাহলে এর মান আর একবার বাড়বে 12, এর মান এখানে 12 প্রিন্ট হবে, আবার আসবে 13, এর মান 13 প্রিন্ট হবে। এই হচ্ছে এর আউটপুটটা, বোঝা গেল? ফাইন। রাফসান, জি স্যার। ইস্পিতা বুঝছি। জি স্যার। আর তাহলে এটাতে সেকেন্ডটায় কি আউটপুট আসবে? স্যার 11ই আসবে। 11 আসবে। 11 11 11, জি স্যার। তিনবারে 11 আসবে, বিকজ এর টেস্ট যখন আসে তখন কি ইন্টিজারে এ টু অটো ভেরিয়েবল, তাহলে
অটো হইলে ক্রিয়েট হবে আর ইন্টিজার এখানে 11 প্রিন্ট হবে। এক্সিট যখন করবে তখন এই 10 ডিস্ট্রয় হয়ে যাবে। 10 যখন ডিস্ট্রয় হয়ে যাবে তখন এর ভ্যালু থাকবে না, 10 11 কি ছিল না ছিল কেউ বুঝবে না। সেকেন্ড বার যখন টেস্ট হবে তখন আবার এ জেনারেট হবে, যার মান 10 ডিক্লেয়ার হবে, আবার এক যোগ হবে, প্রিন্ট হবে 11। আবার যখন ডিস্ট্রয় হয়ে যাবে তখন আবার এ ভ্যানিশ, সে থার্ড টাইম আবার সেম কাহিনী হবে। তার মানে 11 11 11। আর বাম পাশে স্ট্যাটিক ভেরিয়েবলের জন্য 11 12 13, এটা হচ্ছে ডিফারেন্স। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আচ্ছা রেজিস্টার ভেরিয়েবল হচ্ছে আমাদের কম্পিউটারের সবচেয়ে কাছের প্রসেসরের মেমোরি হচ্ছে রেজিস্টার। এটা করলে অনেক ফাস্টার অ্যাক্সেস পাওয়া যায়, বা এইখানে রেজিস্টার ইন্টিজার নাম্বার। সো প্রোগ্রাম যদি ফাস্টার করতে চাও তো দেন রেজিস্টার। অ্যাপেল আর উইন্ডোজ এর মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে অ্যাপেল সবসময় ভালো ভালো মেমোরি ইউজ করে প্রোগ্রামের জন্য, হ্যাঁ, ম্যাক্স এ কম্পিউটারটা, কম্পিউটার অপারেটিং সিস্টেম। তো অ্যাপেলের দাম এত বেশি কেন? কারণ রেজিস্টার মেমোরি বেশি থাকে, রেজিস্টার মেমোরি অনেক দাম। তো রেজিস্টার আর উইন্ডোজ এর দাম এত কম কেন? কারণ হচ্ছে রেজিস্টার মেমোরি অনেক কম, ক্যাশ মেমোরি অনেক কম। ঠিক আছে, ক্যাশের আগে হচ্ছে রেজিস্টার, একটা হায়ার এসিএস মেমোরি। মেমোরি প্রথমে প্রসেসরে একেবারে কাছের মেমোরি হচ্ছে, প্রসেসরের কিছু নিজস্ব মেমোরি আছে, তারপরে আছে রেজিস্টার, রেজিস্টারে অ্যাকচুয়ালি প্রসেসরের নিজস্ব মেমোরি, তারপরে আছে ক্যাশ, ক্যাশের পরে র্যাম, র্যামের পরে হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, এইগুলা। ঠিক আছে, সো রেজিস্টারে অনেক ভ্যালুয়েবল মেমোরি, এবং এখান থেকে প্রসেসর খুব ফাস্টার অ্যাক্সেস পায়। তো সেই জায়গা থেকে যদি আমরা স্পেস নিতে চাই বা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাই তো আগে রেজিস্টার করতে হবে, এটাই। এক্সটার্নাল ভেরিয়েবল হচ্ছে যে এক্সটার্ন যে কিওয়ার্ডটা সেটা হচ্ছে মানে তোমার যে ফাইলটা তুমি ডিক্লেয়ার, মানে যে ফাইলটার মধ্যে তুমি প্রোগ্রামটা লিখতেছো, অন্য ফাইল আরেকটা প্রোগ্রাম লেখা আছে, সেখান থেকে একটা ভেরিয়েবল তুমি নিয়ে আসতে পারো। যেমন ফাইল 1.c, ফাইল 2.c, এখানে দুইটাই একটা ফোল্ডারের মধ্যে আছে। তো এখানে একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করছো, আর এই ফাইল 2 তে ইনক্লুড ফাইল 1ac, এটা তোমাকে ইনক্লুড করতে হবে। ইনক্লুড করার পরে এখানে এক্সটার্ন ইন্টিজার এ যদি লিখো তাহলে এখানে a এর মানটা 7 প্রিন্ট পাবে। বোঝা গেল ব্যাপারটা? জি স্যার। এটা দুইটা ফাইল, এটা বেশি দরকার হয় না, জাস্ট জানানোর জন্য। স্কোপ হবে ভেরিয়েবল, এগুলো আগেই আমি বলছি যে এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, ফর্মাল প্যারামিটারস, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল। এটা আরো ডিপলি আলোচনা করা আছে। ফর্মাল প্যারামিটার, অ্যাকচুয়াল প্যারামিটার এখানে লেখা হয়েছে। অ্যাকচুয়াল প্যারামিটার হচ্ছে আর্গুমেন্ট আর ফর্মাল প্যারামিটার হচ্ছে প্যারামিটার, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, টাইপ ডেফ এগুলো জাস্ট দেখে রাখবা, এগুলো কিছু না, সুন্দর কিছু আছে। প্রি প্রসেসর, এগুলো হচ্ছে ইনপুট ডিফাইন, এগুলো হচ্ছে প্রি প্রসেসর বলা হয়। এগুলো দরকার নেই, তোমার প্রি প্রসেসর পড়ার দরকার নেই। এখান থেকে স্কোপ অফ ভেরিয়েবল আর স্টোরেজ ক্লাসটা করলেই হবে। ক্লিয়ার? মানে এখানে তোমার আমি বলি, ফাংশন পুরোটা পড়বা পয়েন্টার 9 পর্যন্ত, আর মিসলিনিয়াসে পড়বা হচ্ছে 11 নম্বর স্লাইড পর্যন্ত। ঠিক আছে? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, যেহেতু আজকে লাস্ট ক্লাস। বলো। স্যার হ্যাঁ। আমরা যখন হচ্ছে মানে অফলাইনের জন্য প্রোগ্রামের প্রিপারেশন নিতাম, তো দেখা গেছে আমরা হচ্ছে অনেক মানে একটু লেন্দি প্রোগ্রাম গুলো কিন্তু ট্রাই করতাম।
সাপোজ যদি আমরা বলি যে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে প্রাইম নাম্বার দেখানো, সো প্রোগ্রামটা তো একটু একটু বড়। সো আমাদের কি স্যার এখন অনলাইন এক্সামের জন্য কি এরকম মানে লেন্দি প্রোগ্রাম প্র্যাকটিস করা লাগবে, মানে কিরকম প্রোগ্রাম আসতে পারে? আমি যত সম্ভব পারবো অ্যাভয়েড করবো দেওয়ার, বাট লেন্দি প্রোগ্রাম হইতে পারে আর কি, কারণ রিটেনে 6 মার্কের যদি কোশ্চেন হয় তাহলে লেন্দি প্রোগ্রাম হবে আর কি, বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, জি স্যার, বুঝতে পেরেছি। Okay. মানে যদি হচ্ছে লেন্দি প্রোগ্রাম হয় তাহলে মানে মার্ক ডিস্ট্রিবিউশনটা আর কি বেশি থাকবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্ট। হ্যাঁ, স্পেশাল নবী কিছু বলবা? স্যার অবজেক্টিভস এর জন্য স্যার মানে এমসিকিউ এর জন্য স্যার একটু যদি গাইডলাইন্স দিতেন কিভাবে পড়বো। আচ্ছা, অবজেক্টিভের জন্য তোমাদের অবজেক্টিভ দেখা একটা কেমন অবজেক্টিভ হবে। আচ্ছা, এই দেখো এরকম অবজেক্টিভ হবে, বুঝছো? To choose a statement to use see if statement, মানে if else compulsory to use with if else statement এবং true false আর কি। Choose a correct say statement using a if conditional statement, এটা কোনটা কারেক্ট, ঠিক আছে? all of above। তারপর what's the output of the program, এখানে কোনটা প্রোগ্রামে আউটপুট হবে, এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে? সো 8 is greater than 5, এটা ট্রু হলে এর মানে 8 হবে, সো এখানে 8 অ্যান্সার হবে। তারপরে which contains the incorrect loop, এটা এটা হচ্ছে কারেক্ট, ফর লুপ while loop কারেক্ট, do while loop এটা ইনকারেক্ট বিকজ এখানে সেমিকোলন নাই, এখানে কোটু দিয়ে লুপ ক্রিয়েট করা হচ্ছে, সো এটা কারেক্ট। তারপরে এই যে ছোট ছোট প্রোগ্রাম এরকম, which is not a control statement, else if go to for loop print this is not, so print এটা হচ্ছে তোমার বলেই দিছি বুঝছি এরকম, বুঝছো স্টুডেন্ট হবে? জি স্যার, বুঝছি। এরকম টাইপের একটা অবজেক্টিভ হবে। ওকে, তাহলে কোনো কোশ্চেন থাকলে আমাকে ইনবক্স করো, তোমাদের পরীক্ষা যেদিন হবে ওদিন আমি আসলে প্রতিদিনই পরীক্ষার মধ্যেই থাকবো, যদি এক্সাম রিলেটেড কোনো সমস্যা হয় আমাকে নক করো, ঠিক আছে? জি স্যার, অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস এই পর্যন্ত, ক্যাম্পাস খুললে ক্যাম্পাসে দেখা হবে। জি স্যার, ভালো থাকবেন স্যার। হ্যাঁ, আমার জন্য দোয়া, থ্যাংক ইউ।